আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ব্যস্ততার কারণে রেগুলার ক্লাস নিতে পারতেছি না, সেজন্য আমি দুঃখিত। তো আজকে আমরা মূলত গুণিতধারার উপর একটি বিশেষ ক্লাস ডিজাইন করেছি। ক্লাসটি করার জন্য তোমরা রেডি হয়ে যাও সবাই। তো ক্লাসটি করার আগে একটা কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে আমি গুণিতধারা, এটা হচ্ছে 13.2। এর আগে আমরা করছিলাম 13.1, যেটা ছিল সমান্তর ধারা। তো 13.1 এবং 13.2 দুইটা কম্বাইন, অর্থাৎ দুইটা মিলে আমাদের সৃজনশীল পরীক্ষায় আসে প্রত্যেকটা বছর। তো যারা 13.1 মিস করছো তারা অবশ্যই আগে 13.1 দেখো, দেন 13.2 এ জাম্প করো। ওকে, তো আজকে আমরা 13.2 করবো। 13.1, 13.2 অলমোস্ট সেম, জাস্ট ফর্মুলা গুলো একটু ব্যতিক্রম। তো আজকে আমরা 13.2 করার আগে ফার্স্ট হচ্ছে কি আমাদের কি করতে হবে, কিছু ফর্মুলা বেসিকটা আমাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার করলে অঙ্ক আসলে ইজি। তুমি যদি মেন বইয়ের ম্যাথ গুলো ভালো করে পারো, অবশ্যই তোমরা কি করতে পারবা, যে সৃজনশীল যে ম্যাথ গুলো আসে পরীক্ষা, এগুলো সলভ করতে পারবে ইজিলি। সো আজকে আমরা বেসিক আলোচনা করবো, বেসিক। সো বেসিক আলোচনা করার আগে ফার্স্ট আমরা ফর্মুলা লিখবো, অর্থাৎ সূত্র। ফর্মুলা মানে হচ্ছে কি সূত্র। ফার্স্ট যে ফর্মুলাটা লিখবো ওটার নাম হচ্ছে এন তম পদ। কি তম পদ বলছি? এন তম পদ। এন তম পদের ফর্মুলাটা হচ্ছে কি, এন তম পদ সমান আমরা লিখতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কি বলছি? এন তম পদ ইকুয়াল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে এন তম পদের ফর্মুলা। এখন দেখো, আমরা কিন্তু সমান্তর ধারার মধ্যে এন তম পদের ফর্মুলা ছিল, বাট ওইটা ছিল এ প্লাস এন মাইনাস। সমান্তর ধারাটা কি ছিল একটু বলে দিই, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা কিন্তু এন তম পদের কি ফর্মুলা। তাহলে এন তম পদের ফর্মুলা এই 13.1 এবং 13.2 এর মধ্যে কয়টা ফর্মুলা আছে? এন তমের দুইটা। একটা হচ্ছে সমান্তর দ্বারা, একটা হচ্ছে গুণিতর দ্বারা। তাহলে এর জন্য কোনটা কোন দ্বারা সেটা বুঝতে হলে অবশ্যই আগে সমান্তর দ্বারা ক্লাসটা ভালো করে করো, তারপর এটা করো। ওকে, এটা সমান্তর দ্বারা ক্লাস না করে এটা করার দরকার নেই। তো এন তম পদের ফর্মুলাটা হচ্ছে কি এ আর এন মাইনাস ওয়ান। ওকে, যে এরপর আমরা আরেকটা ফর্মুলা লিখবো, সেটা হচ্ছে সমষ্টি। সমান্তর ধারার মধ্যে একটা সমষ্টি ছিল, বাট গুণিতর ধারার মধ্যে দুইটা সমষ্টি আছে। তো আমরা ফার্স্টে সমষ্টি করে লিখি। সমষ্টিকে আমরা অনেকভাবে বলতে পারি। সমষ্টি কি বলতে পারি? সমষ্টিকে বলতে পারি সমষ্টি বলতে পারি, মোট বলতে পারি, কি বলতে পারি? মোট। এরপর আমরা বলতে পারি যোগফল। কি বলতে পারি? যোগফল। তাহলে সমষ্টিকে আমরা এভাবে বলতে পারি, সমষ্টি, মোট, যোগফল। তো এগুলাকে আমরা একটা নামে বলতে পারি, যেটাকে আমরা এসএন বলতে পারি। কি বলতে পারি? একেবারে শর্টকাটে কি বলবো? এসএন। সমষ্টি, মোট, যোগফল না লিখে আমি এসএন দিয়ে লিখতে পারি। কি লিখতে পারি? এসএন। তাহলে এসএন এর ফর্মুলা হচ্ছে একটা এ ইন্টু এ, এটা হচ্ছে কি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান। এটা হচ্ছে কি সমষ্টির ফর্মুলা। এ ইন্টু কি বলছি? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান। এই সমষ্টির সাথে এখানে কিন্তু গুণিত ধারার মধ্যে সমান্তর ধারা যখন করছিলাম, ওইখানে জাস্ট একটা সমষ্টি ছিল, ওই জন্য কোনো প্যারা ছিল না। মানে সমান্তর ধারা ম্যাথের মধ্যে সমষ্টি বললে ওই সূত্র দিয়ে সহজে কিন্তু ইজিলি করতে পারতাম। কিন্তু গুণিত ধারার মধ্যে সমষ্টির ফর্মুলা হচ্ছে দুইটা। এখন আমি কিভাবে বুঝবো কোনটা কখন অ্যাপ্লাই করতে হবে? তো সেটা দেখার জন্য অবশ্যই পুরো ক্লাসটা দেখবা। পুরো ক্লাস না দেখলে কিছুই বুঝবে না। তো পুরো ক্লাস দেখলে কিন্তু অঙ্ক অঙ্ক বললে মজা পাবা। এসএন এর ফর্মুলা কয়টা? মনে এটা একটা ফর্মুলা এসএন। এখন আরেকটা এসএন এর ফর্মুলা লিখবো। এসএন এসএন ইকুয়াল এ ইন্টু, জাস্ট এটা উল্টো হয়ে যাবে, ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন। ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন, সেম ভাবে ওয়ান মাইনাস আর। তাহলে দেখো তো, গুণিত ধারার মধ্যে সমষ্টির ফর্মুলা করে লিখছি এই দুইটা, ফার্স্ট এন্ড সেকেন্ড। তো আমি ফার্স্ট ওয়ান এন্ড সেকেন্ড ওয়ান দুইটা ফর্মুলা লিখছি। আমি কিভাবে বুঝবো? পরীক্ষা জাস্ট কোয়েশ্চেন লেখা আছে, সমষ্টি বের করো। তো সমষ্টি তো দুইটা ফর্মুলা হয়ে গেছে, আমি লিখবো কোনটা বা কোনটা দিয়ে আমি ম্যাথটা সলভ করবো। এটার জন্য অবশ্যই আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আর এর মান যদি এক থেকে বড়, কার মান? আর এর মান। যে আর এর মান যদি, তাহলে এখানে একটা নোট দাও। এটা কখন লিখবা? এক নাম্বারটা কখন লিখবা? এক নম্বর ফর্মুলা কখন হবে? আর এর মান এক থেকে বড় হইলে। কার মান? আর এর মান এক থেকে বড় হইলে। এক থেকে কি বড়? এক থেকে বড়। আর এর মান যদি এক থেকে বড় হয়, আমরা ফার্স্ট ফর্মুলা লিখবো। আর আর এর মান এক থেকে ছোট হলে সেকেন্ড ফর্মুলা। আর এর মান এক থেকে কি হয়ে যাবে? ছোট। তাহলে আর এর মান এক থেকে ছোট হলে আমরা কোন ফর্মুলা লিখবো? সেকেন্ড ফর্মুলা। তাহলে এখানে আমরা কয়টা ফর্মুলা লিখছি? গুণিত ধারার মধ্যে দুইটা। এনতম পদ ইকুয়াল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে সমষ্টি, মোট, যোগফল। এটাকে আমরা একেবারে শর্টকাটে কিভাবে বলতে পারি? এস এন। এস এন ইকুয়াল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান। সেম ভাবে এস এন আরেকটা ফর্মুলা আছে। তাহলে আমাকে গুণিত ধারার মধ্যে দুইটা ফর্মুলা, এই জন্য এটা ভালোভাবে বুঝতে হবে। তো গুণিত ধারা আসলে ইজি, এটা নিয়ে এত হাইপার হওয়ার দরকার নেই। এস এন ইন্টু এস এন ইকুয়াল এ ইন্টু ওয়ানটা ফার্স্টে চলে আসছে, মাইনাস আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস আর। তাহলে এস এন ফর্মুলা করে লিখছি দুইটা। তাহলে কোনটা কখন অ্যাপ্লাই করবে সেটা ডিপেন্ড করবে আমার। সবসময় সমষ্টি করতে গেলে আমার আর এর মানটা মাস্ট জানা লাগবে। আর এর মান উপর ডিপেন্ড করে আমার এস এন এর ফর্মুলাটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো আর এর মান এক থেকে বড় হলে আমরা ফার্স্ট ফর্মুলা অ্যাপ্লাই করব, আর আর এর মান এক থেকে ছোট হলে আমরা সেকেন্ড ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, তো সমষ্টি এখানে কয়টা ফর্মুলা আছে? দুইটা। তো আমরা আরেকটা ফর্মুলা লিখবো। তাহলে তিনটা ফর্মুলা যদি ভালো করে বুঝো, অঙ্ক একদম ইজি। এই তিনটা ফর্মুলা এ আর এন, এগুলো আমি আবার বিস্তারিত বলবো। আমরা তিন নম্বর ফর্মুলা আমি এখানে লিখতেছি, তিন নম্বর ফর্মুলা।
তিন নম্বর ফর্মুলা হচ্ছে যদি বলে ধারাটি বের করে, কি বলো ধারাটি, যদি বলে ধারাটি, যদি বলে ধারা বের করতে, ধারাটি ফর্মুলা হচ্ছে কি, এই ধারাটি ফর্মুলা সমান এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস কি এ আর কিউব, এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব। এতটুকু মনে রাখলে হবে, এখানে আমার দরকার নেই বাকিগুলো এখন। তো এতটুকু আমরা মনে রাখবো, ধারাটি ফর্মুলা হচ্ছে এতটুকু মনে রাখবো, জাস্ট টেকনিক এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব। এটা কিন্তু মোস্ট অনেকবার লাগবে, এই ফর্মুলা অনেকবার লাগবে, এই ফর্মুলা দিয়ে বেসিক্যালি ম্যাথ আসে পরীক্ষা। ওকে, তো আমরা কয়টা ফর্মুলা লিখছি, 1 2 3টা ফর্মুলা। যখন যদি এনতম পদ বললে গুণিত ধারার ক্ষেত্রে এনতম পদ বললে ফর্মুলাটা হবে সমষ্টি মোট যোগফল বললে এই দুইটা ফর্মুলা হবে। দুইটা ফর্মুলা থেকে ডিপেন্ড করবে কোনটার উপর, আর এর মান উপর। আর এর মান যদি 1 থেকে বড় হয় ফার্স্ট ফর্মুলা, আর এর মান 1 থেকে ছোট হলে সেকেন্ড ফর্মুলা। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে কি আমাদের ধারাটি হচ্ছে a প্লাস এ আর স্কয়ার প্লাস এ আর কিউব। তো এই ফর্মুলাগুলো আমাকে অবশ্যই বুঝতে হবে। তো গুণিত ধারা করতে গেলে বেসিক্যালি আমার এ আর এন লাগবে। কি লাগবে বলছে এখানে, এ আর এন। এবার আমরা এই যে এখানে যে ফর্মুলাগুলোর মধ্যে সব প্রত্যেকটার মধ্যে এ আর এন আছে, তিনটা ফর্মুলার মধ্যে কি আছে দেখো, এ আর এন। এই এ আর এন যদি ভালো করে ক্লিয়ার ভাবে বুঝো, ক্লিয়ার ভাবে আইডেন্টিফাই করতে পারো, তাহলে ম্যাথ একদম ইজি। তো আমরা এ আর এন নিয়ে বিস্তারিত এখন একটু আলোচনা করবো, তোমরা এগুলো একটু নোট করে ফেলিও। তাহলে আমরা বলছি কি, তাহলে আমরা বলছি গুণিত ধারা করতে গেলে আমাদের কি কি লাগবে, এ লাগবে, আর লাগবে, এন লাগবে। এই তিনটা যদি বুঝতে পারো তো ম্যাথ ইজি। এ এ হচ্ছে ফার্স্ট টার্ম, মানে যখন আমার একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, একটা ধারা দেওয়া থাকবে, মনে করো আমি যদি লিখি 2 প্লাস মনে করো 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট, মনে করো এই যেভাবে যখন সিকোয়েন্স দেওয়া থাকবে, এভাবে যদি কোনো সিকোয়েন্স দেওয়া থাকে, এটা ভালো করে বুঝে, এটা বুঝে ম্যাথ শেষ। এখানে এটা 2 2 4 প্লাস 8 প্লাস 6, তাহলে এখান থেকে আমরা মূলত এ, এই যে আমাদের প্রথম যে পদটা দেওয়া আছে এটার নাম হচ্ছে এ, এটাকে বলি আমরা ফার্স্ট টার্ম অথবা বলতে পারি প্রথম পদে। তাহলে আমাকে বুঝতে হবে যখন সিকোয়েন্স দেওয়া থাকবে, প্রথম যে সংখ্যা থাকে প্রত্যেকটা ম্যাথের মধ্যে, সেটা সমান্তর দ্বারা হোক সেটা গুণিত দ্বারা হোক, প্রথমটা কিন্তু এর মান, ঠিক আছে। তো আমরা প্রথম যে সংখ্যা থাকে এটাকে আমরা কি বলতে পারি, প্রথম পদ এ, এর মান কত বলতে পারি 2। এরপর আমাকে আরেকটা জিনিস বের করতে, সেটা হচ্ছে আর। আমরা কিভাবে আর আইডেন্টিফাই করব, আর আইডেন্টিফাই করার ওয়েটা হচ্ছে সবসময় রাখবা, আর বের করার নিয়মটা হচ্ছে দ্বিতীয়টা ভাগ প্রথমটা, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আর কিভাবে বের করবে এখানে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ কি প্রথম পদ। তাহলে আর বের করা ওইটা হচ্ছে কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে আমরা যদি এখান থেকে আর বের করি, দেখো আমরা কিন্তু এই যে আমরা এই আমরা আর কে আমরা নরমালি কি বলবো, আমরা বলবো সাধারণ অনুপাত আর। কিন্তু আমরা এভাবে যখন সিকোয়েন্স ছিল এই সমান্তরালের মধ্যে, ওইখানে কিন্তু আমরা ডি বের করছিলাম। এরপর আমরা কি বের করছি, ডি। ডি বের করা ওইটা ছিল কি, মানে প্রত্যেকবার বিয়োগ করে করে মিলে যেত। যারা সমান্তরালের ক্লাস দেখো তারা সমান্তরালের ক্লাস দেখো, তবে এই ক্লাসটা বুঝতে একটু ইজি হবে। তো আমরা এখন সাধারণ আর গুণিত ধারা, আমরা সাধারণ আমি কিভাবে বুঝবো এটা গুণিত ধারা আগে সমান্তরাল ধারা, একটু মনে থিঙ্ক করে ফেলি। তো দেখো 4 থেকে 2 গেলে কত 2, 8 থেকে 4 গেলে কত 4, 16 থেকে 8 গেলে কত 8। তাহলে প্রত্যেকবার বিয়োগ করে কি মিলতেছে। আবার দেখো 4 থেকে 2 গেলে 2, আবার 8 থেকে 4 গেলে 4, 16 থেকে 8 গেলে 8। তাহলে প্রত্যেকবার কিন্তু বিয়োগ করে মিলতেছে না। আমরা জানি সমান্তরাল যখন করছিলাম এই টাইপে যখন সিকোয়েন্স দেওয়া ছিল, কিন্তু প্রত্যেকবার বিয়োগ করার পর সেম রেজাল্ট আসছিল। মানে 4 থেকে 2 বিয়োগ করলে 2, তারপর 6 থেকে 4 গেলে 2, এভাবে যখন সেম রেজাল্ট আসলো বিয়োগ করার পর, যখন মনে রাখবা বিয়োগ করার পর সেম রেজাল্ট আসবে না, ওইটা অবভিয়াসলি গুণিত ধারা। কি দ্বারা বলছি, গুণিত ধারা। তো গুণিত ধারা বের করা ওইটা কি বলছি, আর মান কিভাবে বের করবো, গুণিত ধারা করতে গেলে এ আর এন লাগবে। সো আর কিভাবে বের করবো, আর বের করার ওইটা হচ্ছে কি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো আমরা এখানে লিখবো সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত আর। এটা কিন্তু কোনো ম্যাথ না, আমি জাস্ট বেসিক ক্লিয়ার করতেছি। সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত আর। আর বের করা ওইটা হচ্ছে কি দ্বিতীয়টা ভাগ প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে 4 ভাগ 2, 4 ভাগ দ্বিতীয়টা ভাগ 2, 4 ভাগ 2 দিলে 2। এবার দেখো 8 ভাগ 4 দাও তাও 2 আসবে, 16 ভাগ 8 দাও তাও 2 আসবে। তাহলে প্রত্যেকবার যখন ভাগ করে মিলে যাবে, দ্বিতীয়টা ভাগ প্রথমটা, তৃতীয়টা ভাগ প্রথমটা, দ্বিতীয়টা, চতুর্থটা ভাগ তৃতীয়টা, এভাবে যখন প্রত্যেকবার ভাগ করে সেম রেজাল্ট আসবে, ওটার নাম হয়ে যাবে সাধারণ অনুপাত আর। তাহলে আমরা একটা সিকোয়েন্স থেকে বুঝতে পারলাম কিভাবে আইডেন্টিফাই করতে হয় এন্ড আর আইডেন্টিফাই করতে হয়। এখন আমাদেরকে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে এন। এন আমাকে বুঝতে হবে কিভাবে এন। তো এন বোঝার জন্য ফার্স্ট ক্লাস দেখতে হয়ে যাচ্ছে, সমান্তরাল ফার্স্ট ক্লাস যেভাবে বলছি এখানেও সেম ভাবে একই কথা। এন সমান্তরাল ফার্স্ট ক্লাস যেভাবে এন বের করার ওয়েটা দেখাইছি, এখানেও সেম ওইভাবে দেখবো। তারপর আমি আবার বলতেছি, তো এন বের করার ওয়েটা হচ্ছে নরমালি আমি কিভাবে বুঝবো কোনটা এন এর মান। তোমার রাখবা, মনে করো আমি যদি লিখি 25তম পদ, কি লিখতাম 25তম পদ, 25তম পদ। এই যে এখানে লিখলাম 25তম পদ, পদের আগে যদি কোনো সংখ্যা লেখা থাকে, মনে রাখতে হবে পদের আগে কোনো সংখ্যা লেখা থাকলে ওইটা অবভিয়াসলি এন এর মান। কার মান, এন এর মান। 25তম পদ, মনে করো আমি যদি বলি এম তম পদ, কি তম পদ, এম তম পদ। এই যে এখানে পদের আগে কে আছে, এম, তার মানে কি পদের আগে এম আছে, মানে এটা এন এর মান, এন এর মান। আর যদি বলা থাকে এন তম পদ, কি বলা থাকে এন তম পদ, এখানে পদের আগে এন আছে মানে এন এর মান এনি, এন চেঞ্জ হবে না, এন এর মান কি এখানে এনি।
ওকে, তো পদের আগে যদি কেউ লেখা থাকে, মানে কোনো একটা সংখ্যা, কোনো একটা অজানা রাশি লিখে থাকে, সো ওইটাকে আমরা এন বলতে পারি। কি বলতে পারি? এন। পদের আগে লিখে থাকতে পারে। ওকে, পদের আগে। এরপর আমরা অনেক সময় পদের পরে সংখ্যা লিখে থাকে, পদের পর, মানে পদের পর, মানে কোন, মনে করো আমাকে যদি বলে কততম পদ, কততম পদ এত, কততম পদ, এই যে পদের আগে কত লিখছে, মানে পদের আগে কিন্তু এখানে কোনো মান নাই, পদের আগে কোনো মান নাই, মানে এখানে এন এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? আমাকে এন এর মান বের করতে হবে। সো পদের পর যদি কোনো সংখ্যা লিখে থাকে, ওইটা আমরা মনে রাখবো যে সেটা টেকনিক, এটা জাস্ট টেকনিক। পদের পরে কোনো সংখ্যা লেখা থাকলে, পদের পরে মনে করো যে কোনো একটা সংখ্যা লেখা আছে, ওইটাকে আমরা বলতে হবে, ওইটা সমান চিহ্ন দিয়ে লিখবো সবসময়, সেটা সূত্র দিয়ে সমান চিহ্ন দিয়ে লিখবো, সেটা মাথায় রাখবা পদের পর থাকলে। আর পদের আগে থাকলে কার মান? এটা এন এর মান। তো এটা হচ্ছে আমাদের বেসিক, এটা যদি ক্লিয়ার ভাবে বুঝতে পারো তো অঙ্ক একদম ইজি। ওকে, তো আমরা এখন কিছু অঙ্ক করবো। ওকে, এখন আমরা 13.2 5 নাম্বার ম্যাথটা করবো। সো 5 নাম্বার ম্যাথটা ভালো করে দেখো, এগুলো এমসিকিউ তে আসে, মানে অনেক সময় আবার ক নাম্বার আসে, সৃজনশীল যখন করতে যাওয়া ক নাম্বার আসে। দেখো আমাদেরকে কোয়েশ্চেন 5 এ লেখা আছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট ডট, ধারাটির অষ্টম পদ কত? বুঝলে কি অষ্টম পদ কত? কোয়েশ্চেন ভালো করে বুঝতে হবে। যখন আমাদের সিকোয়েন্স দেওয়া থাকবে, তখন আমাকে আগে ফার্স্ট হচ্ছে সিকোয়েন্স দেওয়া থাকলে আমাকে মনে মনে আইডেন্টিফাই করে ফেলতে হবে যে এটা কি সমান্তর ধারার ম্যাথ নাকি গুণোত্তর ধারার ম্যাথ। কারণ এখানে এটা কোন ধারার ম্যাথ সেটা স্পষ্টভাবে উল্লেখ নাই কোথাও, কোথাও লিখা নাই যে এটা সমান্তর ধারা, কোথাও লিখা নাই যে এটা গুণোত্তর ধারা। ফার্স্ট আমাকে কোয়েশ্চেন থেকে অ্যানালাইসিস করে ফেলতে হবে যে এটা কি আর হবে নাকি ডি হবে। প্রত্যেকবার যদি বিয়োগ করে মিলে যায়, এভাবে এটা থেকে এটা বিয়োগ করে সেম আসে, এটা থেকে এটা বিয়োগ করে সেম আসে, এটা থেকে এটা বিয়োগ করে সেম আসে, তখন এটা ডি হয়ে যাবে। আর বিয়োগ করে যদি না মিলে, অবশ্যই আমাকে ভাগ করে মিলাইতে হবে, তখন সেটা হয়ে যাবে আর এর মান। তো এই যে এটা আগে আমাকে বুঝতে হবে, এটা কি আসলে সমান্তর ধারার ম্যাথ নাকি গুণোত্তর ধারার ম্যাথ। এটা যদি না বুঝো তো অঙ্ক কিছু করতে পারবে না। তো দেখো এখানে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8, দেখো 32 থেকে যদি আমি 64 বাদ দিই, 32 থেকে আমি কত বাদ দিই? 64 থেকে 32 গেলে 64 প্লাস 32, দেখো আমরা যদি 64 প্লাস 32, 32 থেকে 64 গেলে কত, মানে জাস্ট আমরা কি বলছি বিয়োগ করে দেখবো আগে, মনে মনে বিয়োগ করে দেখি তো। দেখো এটা আমরা মনে মনে করার দরকার নাই, কারণ হচ্ছে কি দেখো এখানে বিয়োগ করলে কি মিলবে? 32 থেকে 64 গেলে কি একই, 32 থেকে 64 গেলে আসবে 32, 16 থেকে 32 গেলে 16, 8 থেকে 16 গেলে 8। প্রত্যেকবার কি এখানে বিয়োগ করে মিলতেছে? প্রত্যেকবার যদি এখানে বিয়োগ করে মিলতেছে না, তার মানে এটা গুণিত ধারা ম্যাথ হবে। তো আমরা বলছি গুণিত ধারা করতে হলে প্রথম যে সংখ্যা দেওয়া থাকবে ওটার নাম হচ্ছে কি এর মান। তো আমরা লিখতে পারি প্রথম পদ a ইকুয়াল 64, লিখতে পারি প্রথম পদ a ইকুয়াল 64। যেহেতু আমরা মনে মনে থিঙ্ক করে ফেলছি যে বিয়োগ করে মিলালা, তার মানে এটা ভাগ করে মিলাইতে হবে, এর জন্য এটার নাম হয়ে যাবে সাধারণ অনুপাত আর। কি হয়ে যাবে? সাধারণ অনুপাত আর। সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত কি বলছি? আর, সাধারণ অনুপাত আর। তো আর বের করার ওয়েটা কি বলছিলাম? দ্বিতীয়টা ভাগ প্রথমটা, দ্বিতীয়টা ভাগ, দ্বিতীয়টা লিখতে হবে কিন্তু, দ্বিতীয়টা ভাগ প্রথমটা, দ্বিতীয়টা ভাগ প্রথমটা। ওকে, আমি আরো একটা লিখি। এবার মনে করে পরীক্ষা এতগুলো লেখা দরকার নাই, তুমি যদি বুঝে যাও এটা কোন ধারা, তো একটা লিখতে হবে। আমি বোঝার জন্য লিখতেছি এখন ফার্স্ট টাইম। এবার তৃতীয়টা ভাগ দ্বিতীয়টা লিখবো, 16 ভাগ, মনে করো 16 ভাগ 32, দুইটা লিখলে হবে, আর দরকার নেই আমার, বা একটা পরীক্ষা একটা লিখলে হবে, আমি দুইটা লিখছি বোঝার জন্য। এখন দেখো 64 32 ভাগ 64, তো খেয়াল করা তোমরা আগে কোনটা দিবা? 64 ভাগ আগে বড়টা লিখবা, 64 যে মানে গুণিত ধারা করতে গেলে আগে বড়টা লিখবে, যেটা উপরে থাকুক বা নিচে থাকুক এফেক্ট না, গুণিত ধারার ক্ষেত্রে স্পেশালি বড়টা লিখবে আগে। 64 ভাগ কত? 32, যখন 64 ভাগ 32 দিবা, দেখবা ক্যালকুলেটর কত আসবে? 2। আমরা কথা লিখবো 2। এখন কথা হচ্ছে এই যে আমি যে 2 পাইলাম ভাগ করার পর, এটা কোথায় লিখবো? আমি 2 কোন পয়েন্টে লিখবো? আমি কি উপরে লিখবো নাকি নিচে লিখবো? বড় সংখ্যা যেদিকে, অবশ্যই সেদিকে লিখতে হবে 2টা। কোথায় লিখবো? এখানে 2। আজকে যদি এটা যদি এভাবে থাকতো 64 ভাগ কত? 32, তখন ভাগ করলে 64 ভাগ 32 দিলে কত? 2 আসতো না? তখন 2 কোথায় লিখতাম? উপরে লিখতাম, কারণ বড় সংখ্যা কোথায়? আমার উপরে দেওয়া আছে। তাহলে আমরা লিখবো কি এখানে ভাগ করলে 2 আসছে না? এখন দেখো এখানে যে 2 আসছে, কিন্তু উপরে কি কোনো সংখ্যা আছে? নিচে কোনো সংখ্যা থাকলে উপরে কি কোনো সংখ্যা আছে? যদি উপরে কোনো একটা সংখ্যা থাকতো তাহলে আমার এটা চিন্তা করতে হতো না, যেহেতু এখন উপরে কোনো সংখ্যা নেই, মনে মনে কত আছে? 1, আর নিচে তো কোনো সংখ্যা একা বুঝতে পারে না নাকি, যে উপরে মনে মনে কত আছে? আমার মনে মনে কত আছে? 1। তাহলে 32 একে 32, আর 64 ভাগ 32, 32 একে 32, 64 কে ভাগ করলে কত আসবে? 2। তাহলে আর এমন কত আসবে? আমার এখানে হাফ। কত পাইছি এখানে আমি? হাফ। এবার সেম ভাবে দেখো এখানেও সেম, 32 ভাগ 16 দাও, কত আসবে? 2। দুইটা কোথায় বসাবো? নিচে। কেন নিচে বসাচ্ছি? কারণ বড় সংখ্যা যেদিকে সেদিকে বসাবো 2। উপরে মানে 16 একে 16 মানে 1, হাফ। তাহলে আর এমন কত পাইছি আমি? হাফ। এখন এই যে এ এবং আর এমন যখন সিকোয়েন্স দেওয়া থাকবে তখন আমার সুবিধা, আর সিকোয়েন্স যদি দেওয়া না থাকে, এরকম যদি অনেক সময় অঙ্ক করবা, দেখবা 8 নম্বর 9 নম্বর অঙ্ক করতে গেলে দেখবা যে সিকোয়েন্স নাই, এভাবে সিকোয়েন্স নাই, সিকোয়েন্স এই যেরকম মানে ধারাটা নাই, ধারা না থাকলে তখন আমাকে সমীকরণ গঠন করে করতে হয়, সেগুলো ইজি, এত টেনশন নেই। সো ক্লাসগুলো রেগুলার দেখো, প্র্যাকটিস করো, আমি যেভাবে করতেছি ওইভাবে করো, তো সৃজনশীল আরো ইজি হয়ে যাবে। তো প্রথমবার বের করে 64 আর বের করছে। এখন আমি কোয়েশ্চেন দিকে তাকাবো, আমাকে কি ফাইন্ড আউট করতে বলছে, মানে কি বের করতে বলছে। আমাকে বলছে ধারাটির অষ্টম পদ কত? অষ্টম মানে 8 নম্বর পদটা কত?
তাহলে এই যে পদের আগে যে অষ্টম লেখা আছে এটা কার মান? একটু আগে না বলছি, সমান্তরাল ক্লাসের মধ্যে বলছিলাম পদের আগে যদি কোনো সংখ্যা লেখা থাকে ওটা এন এর মান। এখানে এটা কার মান? এন এর মান। আমি এন সমান মনে করে 8 লিখতাম বুঝার সুবিধার্থে, এটা না লিখে কোনো প্রবলেম নাই। এন সমান কত লিখছি? 8। এখন ধারাটির অষ্টম মানে 8 নম্বর পদে 1 2 3 4 5 6 7 8 এইগুলো 8 নম্বর পদটা আমাকে বের করার জন্য বলছে। আমি যদি 8 নম্বর পদটা আমরা ডিটেইলস একটু বের করব, তো এটা বের করার জন্য কোয়েশ্চনে বলছে ধারাটির অষ্টম পদ কত। মনে রাখবা আমাকে নরমালি এই টাইপের গুণিতধারার মধ্যে তিনটা জিনিস বের করতে বলে। কোয়েশ্চনে নরমালি পদ বের করতে বলবে, না হয় সমষ্টি বের করতে বলবে, না হয় ধারাটি বের করতে বলে। পরীক্ষা কিন্তু গুণধারাতে সবসময় যে ম্যাথটা বেশি আসে পদ তেমন একটা বলে না, কিন্তু ধারাটি বেশি বের করতে বলে। সেটা ধারাটি নির্ণয় করো, এরকম ধারা দেওয়া থাকবে না, এই টাইপের একটা ধারা বের করতে বলে আমাদেরকে। ধারাটির অষ্টম পদ কত? অষ্টম পদ বের করতে হবে। অষ্টম মানে 8 নম্বর পদটা বের করতে হবে। এই যে অষ্টম পদ কত, প্রশ্নটা বলছে পদ কত। পদ কত তো অলরেডি বলিয়ে দিছে, তার মানে এখানে পদের সূত্র অ্যাপ্লাই করবো। কিসের সূত্র অ্যাপ্লাই করবো? পদের সূত্র। আমরা লিখবো আমরা জানি, আমরা KNOW, আমরা জানি n তম পদ। কি তম পদ? n তম পদ। তাহলে আমি এই ফর্মুলা কেন লিখছি সেটা বুঝছো? কারণ আমাকে কোশ্চেন বলছে 8 নাম্বার পদ কত হবে, পদই বের করতে বলছে 8 নাম্বার পদ। তো বলেই দিছে পদ বের করো। তো আমরা পদের ফর্মুলা কয়টা জানি? দুইটা। এখানে গুণিতধারার মধ্যে একটা পদের ফর্মুলা আছে, সমতাধারার মধ্যে একটা পদের ফর্মুলা আছে। যেহেতু এটা আর এর মান বের করছি, সো এটা কোন পদের ফর্মুলা হবে? যে গুণিতধারা পদের ফর্মুলাটা হবে, মানে সূত্রটা হবে আর কি। ফর্মুলা মানে সূত্র। n তম পদ সমান আমরা লিখতে পারি a r টু দি পাওয়ার n-1। কি লিখছি? a ইন্টু আর টু দি পাওয়ার n-1। আমি এই দিক থেকে লিখতেছি, এটা সমান দাও। এর মান কত বের করছি আমি? এই যে 64। কত বের করছি? 64। এখন এর সাথে আর কিসের রিলেটেড? গুণের। কিসের গুণ? একটা গুণ দিব, আমি মনে করি একটা গুণ দিব। এরপর কাকে লাগবে আমার? আর এর মান। আর এর মান আমি কত বের করছি? যে আর এর মান হাফ। কত বের করছি? এটা আর এর মান। আর এর মান কত বের করছি? হাফ। তাহলে লিখো হাফ এন। এন এর মান, এন এর মান আছে? ও আছে, এই যে পদের আগে অষ্টম লিখা আছে। এন এর মান কত? 8 -1। ওকে, তো এখানে লিখো 64 ইন্টু, এই যে আমি ব্রেকেট আউট করে দিব, তো হাফ লিখো একটু আবার, হাফ হাফ। 8 থেকে 1 গেলে কত? 7। হ্যাঁ, পরের লাইন এদিক দিয়ে লিখতেছি, একটু দেখে নাও। এদিকে লিখতেছি, এই 64টা লিখবো। কত লিখবো? 64 ইন্টু দাও। এবার ব্রেকেট আউট করব, ভাগটা দিয়ে দাও। এই ভাগ দিলাম 1/7। তুমি খেয়াল করো, যদি না বুঝো 1/7 দিবা, 1 আসবে। কত আসবে? 1 উপর যে কোনো পাওয়ার দিনে কেন অলওয়েজ 1 আসে, কনস্ট্যান্ট এটা। ওকে, মানে ফিক্সড। 1/7 দিলে 1 আসবে। এরপর আমি 2/7 দিব। 2/7 দিলে আসবে 128। কত আসবে? 128 হচ্ছে আমার কার মান? এই যে 2 এখানে কেমন পাইছি? আবার দেখো, যে 64 লিখছি, ইন্টু দাও 1/7 মানে 1, 2/7 হচ্ছে কত? 128। এই যে 64 এর সাথে এখন এই যে এখন এটা নিচে আমার মনে কত আছে? আমার মানে 1। তো 64 এর সাথে 1 আমরা চাইলে এভাবে কাটতে পারি, তো আমি এভাবে কাটতেছি না। 64 এর সাথে 1 গুণ করবো, উপরে উপরে গুণ করতে হবে। তাহলে এটাও উপরে সংখ্যা এখন, কিন্তু এটার সাথে এটা নিচে গুণ করতে পারবা না। কাটাকাটি করতে পারবা, বাট গুণ করতে পারবা না। 64 এর সাথে যদি 1 গুণ করি কত হবে? 64। নিচে কত? 128। এবার ভাগ করবো। এবার ক্যালকুলেটর আবার বড়টা লিখবা। 128 ভাগ করে দিবা 64 দিবা, তাহলে কত আসবে? 2। 2 কোথায় লিখবো? নিচে, কারণ আমি একটু আগে বলছি বড় সংখ্যা যেদিকে সেদিকে সংখ্যাটা ভাগ করার পর যে রেজাল্ট আসবে ওটা নিচে লিখবে। এখন 2, তাহলে উপরে কি কেউ আছে এখন? তাহলে 64 রেখে 64 মানে 1 হবে। তাহলে তাহলে এটার ফাইনাল রেজাল্ট কত বের করছি আমরা? হাফ। ফাইনাল রেজাল্ট কত বের করছি? হাফ। আবার একটু বলি, 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 ডট ডট ধারাটির অষ্টম পদ কত? তো আমাদেরকে যখন এই টাইপের ম্যাথের মধ্যে এটা সমান্তরাল বা গুণিতধারা এটা বলা নাই, এটা মাস্ট আগে মাইন্ডে আনতে হবে, যেটা কোন ধারা সেটা আমাকে আগে বুঝতে হবে। এটা যদি না বুঝি আমি অঙ্ক করতে পারবো না টোটালি। 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 ডট ডট ধারাটির অষ্টম পদ কত? তো ফার্স্টে আমরা যখন সিকোয়েন্স দেওয়া থাকে, এটা সমান্তরাল হোক গুণিতধারা হোক, প্রথমটাকে আমরা সবসময় প্রথম পদ লিখি। প্রথম পদ ইকুয়াল 64। এখন দেখো আমি যে বিয়োগ করার পর কিন্তু বিয়োগ না, 32 থেকে যদি 64 মাইনাস করো তাহলে 32 আসবে। 16 থেকে যদি 32 বাদ দাও 16, 8 থেকে 16 গেলে 8। তাহলে প্রত্যেকবার বিয়োগ করে সেম রেজাল্ট আসে না, বিদায় এটার নাম হয়ে গেল সাধারণ অনুপাত। আর সাধারণ অনুপাত আর বের করার ওয়েটা হচ্ছে কি? সেকেন্ডটা ভাগ পাঁচটা, থার্ডটা ভাগ সেকেন্ডটা, এভাবে। তো সেকেন্ডটা ভাগ 5, এদিকে থার্ড ভাগ সেকেন্ড। ওকে, তো এই যে 32 ভাগ কত দিয়েছে? 64। প্রথমে আমরা ক্যালকুলেটর লিখবো কোনটা? 64 লিখবো। ফার্স্টে কোনটা লিখবা? 64 ভাগ করে দিবা 32। 64 ভাগ 32 দিলে কত আসবে? 2। কারণ 2টা কোথায় লিখবো বলছি? নিচে। কেন নিচে লিখবো? কারণ বড় সংখ্যা যেদিকে সেদিকে লিখবো বলছিলাম। তো 2 লিখলাম, উপর কত? 1 কমা, আবার 32 ভাগ কত? 16। কত আসবে? 2 উপর 1 হাফ। অর্থাৎ আর এমন কত বের করছে? হাফ। এবার প্রশ্ন থেকে ফোকাস করবো কি বের করতে বলছে। ধারাটির অষ্টম পদ কত? যেহেতু পদের আগে অষ্টম আছে, পদের আগে কোনো সংখ্যা লিখে থাকলে ওটা কার মান বলছি? এন এর মান। কার মান? এন এর মান। এন ইকুয়াল 8। তো এন এর মান লিখার পরে এখন 8 নাম্বার পদ বের করতে বলছে। প্রশ্ন বলে দিয়েছে পদ বের করো, তো পদের ফর্মুলা অ্যাপ্লাই করবো। আমরা জানি n তম পদ ইনটু f সমান a ইনটু r টু দি পাওয়ার n-1। এর মান কত? এই যে a এর জায়গায় কত লিখছে? 64। প্রত্যেকে পাইছে? এই যে এর মান 64 ইনটু আর এর মান কত বের করছি? হাফ হাফ। এবার n এর মান কত বের করছি? এই যে n এর মান কত দেওয়া আছে কোশ্চেনে? 8 -1। তো 64 ইনটু দাও, হাফ লিখো, 8 থেকে 1 গেলে 7। এবার লাইনে আসো 64
কিন্তু এবার আমরা ব্র্যাকেট আউট করে দিব। 1/7 দিলে 1 আসবে, আর 2/7 দিলে 2/7 দিবা ক্যালকুলেটরে 120 এটা আসবে। তো এই যে 64 এর সাথে যদি 1 গুণ করে উপরে গুণ করছি, আজকে যদি এখানে যোগ বা বিয়োগ থাকতো আমরা লসাগু করতাম, সেটা এখানে আসবে না যোগ বা বিয়োগ, তাও বললাম 64 এর সাথে 1 গুণ করলে কত 64 হবে 128। এবার 128 ভাগ কত 64 দিলে কত আসবে 2, উপরে কত আসবে 1। এটা হচ্ছে আমাদের কত নম্বর ম্যাথ? 5 নম্বর ম্যাথ। ওকে ওকে আমরা এখন 6 নম্বর ম্যাথটা করবো। 6 নম্বর ম্যাথ কোয়েশ্চেনে কি বলা আছে? 3 + 9 + 27 প্লাস ডট ডট ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি কত? কয়টি পদে বলছে? যদি একটু ফোকাস করি, 14টি পদের সমষ্টি বলছে, সমষ্টি কত বের করতে। তো আমরা বলছি ফার্স্টে সিকোয়েন্স যখন দেওয়া থাকবে, ফার্স্ট হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ধারা, এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। ফার্স্ট যে প্রথম সংখ্যাটা দেওয়া থাকবে ওটা কার মান বলছিলাম? প্রথম পদে। আমরা লিখতে পারি প্রথম পদ এর মান কত 23, এর মান কত 3। এরপর আমি থিঙ্ক করবো মনে মনে, বিয়োগ করে কি সেম রেজাল্ট আসবে? 9 থেকে 3 গেলে কত 6, 27 থেকে 9 গেলে কত 18। তাহলে প্রত্যেকবার কি বিয়োগ করে সেম রেজাল্ট আসছে? আসা নেই। প্রত্যেকবার বিয়োগ করে যদি সেম রেজাল্ট আসবে না, তখন এটার নাম হয়ে যাবে সাধারণ অনুপাত। আর কি হয়ে যাবে বলছি? সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাত কি বলছি? আর তাহলে বিয়োগ করে যদি না মিলে এটা কি করে মিলাতে হবে বলছিলাম? ভাগ করে। ভাগ করার ওয়েটা কি বলছিলাম? ফার্স্টটা বলছিলাম দ্বিতীয়টা ভাগ প্রথমটা। তো দ্বিতীয়টা ভাগ প্রথমটা দাও 9/3। 9/3 দিলে ক্যালকুলেটর কত আসবে? 3। 3টা কোথায় লিখবো মনে করো? নিচে নাকি উপরে? এখন উপরে লিখতে পারো, উপরের সংখ্যা বড়, নিচে 1 এর কোনো ভ্যালু নাই, সো নিচে 1 লেখার কোনো দরকার নাই। এবার 27/9 দাও, তাও 3 আসবে। তাহলে ভাগ করে প্রত্যেকবার মিলতেছে, আর ভাগ করে প্রত্যেকবার মিললে ওটার নাম হচ্ছে সাধারণ অনুপাত আর। তাহলে লিখবো সুতরাং এটি একটি গুণিত ধারা। আমরা 5 নম্বর কোশ্চেনে লিখি না এটি একটি গুণোত্তর ধারা, এটা একটু লিখে নিবা। সুতরাং এটি একটি গুণোত্তর ধারা, একটু লিখলে ভালো। এটি একটি, স্যার বুঝবে না কোন ধারা, এটি একটি কি গুণোত্তর ধারা, এটি গুণোত্তর ধারা। ওকে, এটা একটি কি ধারা? গুণোত্তর ধারা। এরপর আমি চিন্তা করবো আমাকে কি বের করতে বলছে? ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি কত? পদের আগে কত লেখা আছে? এখন পদের আগে কত লেখা আছে? 14 লেখা আছে না? তাহলে 14টা কার মান? n এর মান। তাহলে আমরা লিখতে পারি না n সমান কত? 14। কত লিখতে পারি? n সমান 14। এবার কি বলছে? 14টি পদের সমষ্টি, সমষ্টি বের করতে বলছে। কি বের করতে বলছে? সমষ্টি। সমষ্টি ফর্মুলা করে লিখছিলাম গুণিত ধারার মধ্যে দুইটা। তাহলে একটা ফর্মুলা লিখছিলাম কি, ফার্স্টে ছিল এরকম, একটা ফর্মুলা ছিল এরকম, সমষ্টি ফর্মুলা একটু রাফ করি এখানে, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, এটা একটা সমষ্টি ফর্মুলা। আর একটা লিখছিলাম a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r, এটাও কিন্তু সমষ্টি ফর্মুলা। তাহলে গুণিত ধারা ম্যাথ আমরা বুঝছি কিভাবে বুঝছি? এটা ওই যে আর আসছে ভাগ করে মিললে গুণিত ধারা। তো গুণিত ধারা সমষ্টি বের করতে হলে দুইটা ফর্মুলা দেওয়া আছে, এই একটা ফর্মুলা একটা ফর্মুলা, একটার মধ্যে শুরুতে আর একটার মধ্যে শুরুতে 1। এখন আমি কিভাবে বুঝবো? সমষ্টি ফর্মুলা এখানে দুইটা আছে, সমাধানের মধ্যে একটা ছিল বিধে এত চিন্তা করতে হয় না, ওই একটা অ্যাপ্লাই করে অঙ্ক করে ফেলছি। কিন্তু এখানে আমি কোনটা অ্যাপ্লাই করবো সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার ওইটা হচ্ছে আর এর মান উপর। এই যে আর এর মান যে 3 বের করছি, এই 3টা কি 1 থেকে বড় নাকি 1 থেকে ছোট? অবশ্যই 1 থেকে বড়। 3 1 থেকে বড় না? আর এর মান যদি 1 থেকে বড় হয়, আর এর মান যদি 1 থেকে বড় হয়, যেটা শুরুতে আর আছে ওইটাই অ্যাপ্লাই করবো। তাহলে তাহলে আমরা সমষ্টি ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবো? এটা। তাহলে আমরা সমষ্টি ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবো? এটা। আমি এটা একটু করিয়ে দেখি। একটু মুছে দিতে চাই। তো আমরা সমষ্টি ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবো? সমষ্টি ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবো? এই যেটা। তাহলে লিখো আমরা জানি Sn কি বলতে পারি? Sn ইন্টু a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। আর এর মান কি? আর এর মান কার থেকে বড়? 1 থেকে বড়। তাহলে r এটা দেন 1, আর এর মান 1 থেকে কি বড়? সেটা লিখে দরকার নেই, লিখে। তাহলে আর এর মান কত লিখছি? সমষ্টি ফর্মুলা কোন লিখছি? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। এখন দেখো জাস্ট আমরা জাস্ট মান বসাবো। তাহলে দেখো এর মান কত বের করছি? যে এর মান কোশ্চেন থেকে কত পাইছে? 3। ব্রেকেট দাও। আর এর মান কত বের করছি? যে আর এর মান 3, তাহলে আমরা লিখবো 3। n এর মান কত? যে n এর মান 14, কত লিখবো? 14 মাইনাস এদিকে কত? 1। আর এর মান কত? এই যে আর এর মান কত বের করছি? 3 মাইনাস কত? 1। তাহলে এখানে কত? 3 লিখিও। 3 থেকে 1 গেলে কত? 2। এটা এভাবে লিখতে পারি না আমরা, যে 3 ভাগ কত 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1, এটা এভাবে রেখে দিব। তো এটা এভাবে রেখে দেওয়ার কারণটা হচ্ছে কি, এটা ধ্রুব রাখলে হচ্ছে, চাইলে আরো বের করতে পারো, দরকার নেই। তো এভাবে বের করার কারণটা হচ্ছে কি, আমি যদি 3 পাওয়ার 40 মাইনাস 1 দিই, এটা একটা বিগ রেজাল্ট চলে আসবে এখানে, ঠিক আছে? অনেকটা বড় রেজাল্ট চলে আসবে। তো এটা আমরা এইভাবে রেখে দিব। কিভাবে করছি আবার একটু দেখো। 3 লিখছি না? 3 থেকে 1 গেলে কত? 2। ব্রেকেট দিলাম। 3 টু দি পাওয়ার 14 মাইনাস 50 রাখলাম। তাহলে এটা এখন আরো কাজ করা যায়। আমি করতেছি না কেন? কারণ একটা বিগ সংখ্যা চলে আসবে এখানে, একটা বড় সংখ্যা চলে আসবে, সো এই জন্য আমি এটা করতেছি না। তো আমার রেজাল্ট হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এটা বুঝছো? আবার একটু বলি। 3 + 9 + 27 প্লাস ডট ডট ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি কত? প্রথম পদ a সমান কত লিখছি? 3। এরপর সাধারণ অনুপাত আর কিভাবে বের করছি? দ্বিতীয়টা ভাগ প্রথমটা।
তো দ্বিতীয়টা ভাগ প্রথমবার দিলে 9/3 দিলে ক্যালকুলেটর কত আসবে 3 3 লিখলাম। তাহলে ভাগ করে আবার 27/9 দাও, 27/9 দাও। 3 নং কত 27, তাও ভাগ করে কি এটা দিয়ে ভাগ করে সেম রেজাল্ট আসে না 3, সেম রেজাল্ট আসে এটা ভাগ করে সেম রেজাল্ট আসে, ওটার নাম হয়ে যাবে গুণোত্তর ধারা। তো লিখবে এটি একটি গুণোত্তর ধারা। এন মান কোথা থেকে পাইছে 14, ওই যে কোশ্চেন থেকে বলছে 14টি পদের সমষ্টি, পদের আগে যদি কোনো সংখ্যা থাকে ওটা কার মান, এন মান কত 14। এরপর আমাকে বলছে সমষ্টি কত, বলে দিতে সমষ্টি কত মানে সমষ্টি বের করতে হবে। সমষ্টি ফর্মুলা দুইটা আছে, একটা হচ্ছে শুরুতে 1 হয়, একটা শুরুতে r হয়। তো আমরা যেহেতু r এর মান 1 থেকে বলি, যে r এর মান যেটা বের করছি এখানে 1 থেকে বড়, r এর মান 1 থেকে বড় হলে আমরা ফর্মুলা কোনটা লিখবো, যেটা শুরুতে r আছে ওটা লিখবো। তো a * r⁻1 r-1। এরপর দেখা জাস্ট এর মান কত বসছে এখানে 3, ব্রেকেট দাও, r এর মান কত 3, পাওয়ার কত, n এর মান কত বের করছি, যে n এর মান কোশ্চেনে কত ছিল 14 -1 3 -1, জাস্ট r এর মান কত, এই যে r এর মান, r এর মান 3 -1 3 লিখলাম। 3 থেকে 1 গেলে কত 2, যে পাওয়ার এটা যেভাবে আছে সেভাবে রাখছি। ঠিক আছে, এটা হচ্ছে 6 নাম্বারের 7 নাম্বার ম্যাথড। ওকে, এবার আমরা 7 নাম্বার কোশ্চেনটা করব। 7 নাম্বার কোশ্চেনে বলা আছে 128 + 64 + 32 + ডট 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 ধারটির কোন পদ হাফ, কোন পদ হাফ, ভালো করে বুঝতে হবে কোশ্চেন। তো ফার্স্টে যে সিকোয়েন্স দেওয়া আছে, আমরা ফার্স্ট যে সংখ্যা দেওয়া থাকবে এটা কার মান বলছে, a এর মান। প্রথম পদ a = 128, প্রথম পদ a = 128। এরপর দেখো বিয়োগ করে কখনো মিলবে না, সো বিয়োগ করে যদি না মিলে এটার নাম কি, ভাগ করে মিলাইতে হবে। সাধারণ অনুপাত r, কি লিখবো, সাধারণ অনুপাত r, সাধারণ অনুপাত r, সাধারণ অনুপাত কি লিখবো r। তো আর মান বের করা ওয়ে কি বলছি, সেকেন্ডটা ভাগ প্রথমটা, সেকেন্ড ডিভাইডেড ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ান কত 128, 128। এখন ক্যালকুলেটর আগে লিখবো কি 128 ভাগ 64 দিবা 120। দেখো আমি কিন্তু একই স্টাইলে ম্যাথ করাচ্ছি, সো কয়েকটা করলে সব পারা যায়। 128 ডিভাইডেড 64, 128 ডিভাইডেড 64 দিলে কত আসবে 2 আসবে। এখন একটু 2 কি উপরে লিখবো নাকি নিচে লিখবো, অবশ্যই নিচে, একটু আগে বলছিলাম কেন নিচে, কারণ বড় সংখ্যা যেদিকে সেদিকে লিখবো। কারণ উপরে তো 64 1 1 দিতে হবে হাফ, তাহলে আর মান কত বের করছি এখানে হাফ, আর মান কত বের করছি হাফ। এরপর এন এর মান, এখন দেখো এখন ধারাটি কোন পদ বলছে, কি বলছে কোন পদ, যে পদের আগে কোন আর লেখা আছে না, এতক্ষণ তো বলছিলাম পদের আগে কোন সংখ্যা থাকলে তো এটা এন এর মান হয়ে যায়। যেহেতু পদের আগে এখন কোন মানে কোন সংখ্যা নাই, যেহেতু এন এর মান, তার মানে এখন নতুন করে এন এর মান বের করতে হবে। তো কোন পদ, এবার পদের পরে কত লেখা আছে হাফ না, আমরা না বলছি পদের পর যদি কোনো সংখ্যা লেখা থাকে সেটাকে আমরা সমান চিহ্নের মাধ্যমে লিখতে পারি। তাহলে আমার কোন জায়গায় ভাববো এখানে এন আছে, এন 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 এর কোন একটা মান আছে, এখন এন এর মান নেবি আমি এনই ধরবো এখানে। তাহলে আমরা লিখতে পারি এন তম পদ সমান কত লিখতে পারি হাফ। তাহলে লিখো সুতরাং এন তম পদ, এন তম পদ সমান কি লিখে দিবি, যে হাফ, এখান থেকে লিখে দিবি ডিরেক্ট। এন তম পদ সমান কত হাফ। এন তম পদের ফর্মুলাটা লিখবো, এন তম পদের ফর্মুলা কি বলছে, a r n-1 ডিভাইডেড কত ইনটু সমান কত হাফ। এন তম পদের ফর্মুলা কি a ইনটু r⁻n - 1 সমান হাফ। কারণ এর মান কত, এর মান এই যে এর মান কত 128, এর মান কত 128। তাহলে লিখো 128, না এর সাথে আর কিসের রিলেটেড, গুণের, সো আমি একটু গুণ দিলাম। আর মান কত, এই যে আর মান কত বের করছে হাফ, আর মান কত বের করছে হাফ, হাফ দাও। এখন কোন পদ না বলছে পরীক্ষা, কোন পদ মানে এন এর মান বের করতে হবে, এন সমান হোয়াট, এন এর মান আমাকে জানা নাই। পদের আগে কোনো সংখ্যা লিখলে এন এর মান, সো এখানে পদের আগে কোনো সংখ্যা লেখা নাই মানে এন এর মান বের করতে হবে। সো n-1, এর তো মান নাই, এন থেকে যাবে n-1, এদিকে কত হাফ। তাহলে দেখো এখন হাফ, যেহেতু আমাকে এন বের করতে হবে, তাহলে এন রিলেটেড, এর সাথে যা রিলেটেড আছে তাকে রাখবো, শুধু 128 এ তো কোনো কাজ নাই আপাতত এখানে, আমাকে এই অংশটা রাখতে হবে, এই যে হাফ এর উপরে n-1, যদি এন বের করতে হবে তাহলে আমি এটা রাখবো হাফ, এই যে হাফ n-1, এদিকে হাফ, এদিকে 128 কিসের রিলেটেড, গুণের, এই পাশে গুণ, তার অপোজিটে কি আঁকা হয়ে যাবে ভাগ, ভাগ কত 120, সরি 128, হ্যাঁ ভাগ কত 128। তাহলে এই যে বুঝছো এটা, তাহলে লিখো হাফ, হাফ দাও, হাফ n-1 যেভাবে সেভাবে রাখছি এখন আপাতত, যেহেতু এখানে একটু কাজ করতে হবে। হাফ দাও, ভাগকে কি করে দিব, ভাগ রাখতে পারবো, ভাগকে কি বানাবো গুণ, ভাগকে গুণে কনভার্ট করে দিব, গুণ হয়ে গেল। এখন এই সংখ্যাটা উপরে নাকি নিচে, আমরা বলছিলাম যে ফার্স্ট ক্লাসে বলছিলাম যে ফার্স্ট যে কোনো একটা সংখ্যা থাকলে, সিঙ্গেল কোনো সংখ্যা থাকলে এটা অলওয়েজ উপরের সংখ্যা, কোথায় সংখ্যা এটা উপরে, তাহলে এটা কোথায় চলে যাবে নিচে, তার মানে এটা নিচে আমার কথা এক, তাহলে একটা কোথায় যাবে উপরে, এটা কোথায় চলে যাবে নিচে 128। ঠিক আছে, এই অংশ এদিকে করতেছি আমি। তো দেখো আমরা এদিকে করি একটু সমান বা দাও, এটা লিখো হাফ n-1, হাফ n-1 সমান, যে গুণ, এখানে কিন্তু গুণ আছে, যোগ বিয়োগ নাই কিন্তু, তাহলে গুণ হলে উপরে উপরে গুণ, নিচেটা নিচের সাথে গুণ, এক একে এক, এক একে এক, 1 একের সাথে এক গুণ করলে এক, 128 এর সাথে 2 গুণ করলে কত হবে 256, কত হবে 256, 256। ওকে, এখন দেখো এখন আমাকে তো n বের করতে হবে, এই যে অংশের মধ্যে n কোথায় আছে দেখতে হবে, এখন আমাকে ভালো করে বুঝতে হবে যে এখন আমাকে যেহেতু n বের করতে হবে, এই অংশটা আমার মাছ লাগবে, তো এটা তো আমার এক্সট্রা, এখন আমি এটার মাধ্যমে এখান থেকে তো n টা বের করতে হবে, এটা তো এক্সট্রা, আমরা এক্সট্রা জিনিসকে আউট করবো, কিভাবে আউট করে দেখো, বা হাফ n-1 দাও, 1 লিখো,
এখন দেখো ওয়ান উপর যে কোনো পাওয়ার দিলে কিন্তু ওয়ান মিলবে। ওয়ান উপর তুমি 5 দাও, 10 দাও, 100 দাও, 20 200 দাও, ওয়ানই হবে। কিন্তু মেন হচ্ছে এটার উপর কত দিলে, এখানে কত লিখলে। তো তোমাকে একটা টেকনিক শিখাই দিই। তোমাকে যদি এটা বের করতে হবে, এই জিনিসটা বের করতে হবে, তার মানে তোমার এটা এক্সট্রা না, এটা এক্সট্রা না, এক্সট্রা জিনিসটা তুমি এই জায়গায় লিখে ফেলো। এটা একটা টেকনিক, এক্সট্রা জিনিসটা লিখে ফেললা। হ্যাঁ, ওয়ান উপর যে কোনো পাওয়ার দিলে ওয়ান মিলে। এখন আমার টুর উপর দিতে হবে। টুর উপর এমন একটা পাওয়ার দিতে হবে যাতে 256 আসে। টুর উপর এমন একটা পাওয়ার দিব যাতে কত আসে, 256। টুর উপর যদি 8 পাওয়ার দাও, কত দাও, টুর উপর 8, মানে টুর উপর যদি 8 দাও কত আসবে, টুর উপর যদি আমি 8 দিই, এই যে টুর উপর যদি আমি 8 দিই, টুর উপর 8, টুর উপর 8 মানে টু, এটা কয়বার, 8 বার। তুমি ক্যালকুলেটর করবে এটা, এখানে 2 দুগুণা কত 4, এখানে 2 দুগুণা কত 4, আবার 8 বার লিখি, এই মোট 8 বার। এখানে 2 দুগুণা 4, এখানে 2 দুগুণা কত 4, 4 4 16, 4 4 কত 16। দেখো 2 8 বার, তাহলে 16 গুণ 16 দাও, 6 6 36 6, 7 আছে কত 3, 6 6 7 8 9 গুণ 6 6, তারপর 1 1 1 6 9 6 কত 15 5 7 256। ওকে, তোমরা এত কোডিং করবে দরকার না, জাস্ট আমি দেখালাম এমনি। তোমরা জাস্ট কি করবা, এই যে টেকনিক এখানে হাফ আছে, এখানে হাফ লিখে ওগুলো জাস্ট একটা টেকনিক। এটা আমি ম্যাথ করতে গেলে দেখবা এই টাইপের টেকনিক, এই টেকনিকটা আমি আর 1000 বার অ্যাপ্লাই করবো, 1000 বার, একবার না আরো 1000 বার। হাফ লিখছি, টুর উপর এমন একটা পাওয়ার দিতে হবে যাতে কত 256 আসে। তাহলে টুর উপর চিন্তা করো, তোমরা দিয়ে দেখবা, টুর উপর 5 দিয়ে দেখবা, 6 দিয়ে দেখবা, 7 দিয়ে দেখবা, ধীরে ধীরে মিলে যাবে। টুর উপর 8 দিলে মিলবে, কত মিলে 8, এখানে 8। তাহলে এই হাফ এ হাফ আমরা সমান চিহ্ন দুই পাশে যদি দেখতে একই হয়, এটা কাটা, এই হাফ হাফে কি কাটা, তাহলে n মাইনাস 1 সমান কত থাকে 8। আমরা লিখতে পারি n মাইনাস 1 সমান কত 8। যেহেতু আমার কাছে কোন পদ, মানে n এর মান বের করতে হবে, কার মান বের করতে হবে, আমাকে n এর মান। সো আমি জাস্ট n কে রাখবো, কাকে রাখবো, n সমান, n সমান এদিকে 8 দেখা যাচ্ছে কিনা দেখো, 8 মাইনাস 1 এর পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস 1। তাহলে n সমান কত হবে 9, n সমান কত 9। বুঝছো না, বুঝছো। আবার একটু বলি যে কোয়েশ্চেন 7 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট 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 ধারাটি কোন পদ হাফ। ফার্স্ট ওয়ান আমাদেরকে নোটিস করতে হবে, যে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে ফার্স্ট যে প্রথম সংখ্যাটা দেওয়া থাকবে ওটা এর মান, a ইকুয়াল 128। এরপর আমি বিয়োগ করে দেখবো 64 থেকে 128 বার, এভাবে বিয়োগ করে দেখাবো। দেখা যাচ্ছে এটা চেহারা দেখে বলে বোঝা যাচ্ছে এটা বিয়োগ করে কখনো সেম রেজাল্ট আসবে না, চেহারাই বলে দিচ্ছে। বিয়োগ করে যদি সেম রেজাল্ট না আসে তাহলে আমার ভাগ করে মিলাইতে হবে। ভাগ করলে ওটার নাম হয়ে যাবে সাধারণ অনুপাত। আর আমার বের করার নিয়ম দ্বিতীয়টা ভাগ প্রথমটা, এই দ্বিতীয়টা ভাগ প্রথমটা লিখছি, তো ক্যালকুলেটরে 128 ভাগ 64 দিবা, কত আসবে 2। 2 কোথায় লিখবো, নিচে, কারণ বড় সংখ্যা নিচে, জন্য 2 নিচে লিখলাম, উপর কত 1। এরপর কোশ্চেন মতো ধারে কোন পদ, পদের আগে কি কোন, পদের আগে কি কোনো সংখ্যা লেখা আছে, পদের আগে কোনো সংখ্যা লেখা থাকলে ওটাকে আমরা n ধরি, তার মানে এখানে n এর মান নাই, n এর মানই বের করতে হবে। তো আমরা লিখবো, আমরা কি লিখবো, n তম পদ সমান কত লিখবো, হাফ। n তম পদ সমান কি লিখবো, হাফ। হাফ কেন লিখছি বলতো, আমরা জাস্ট এটা একটা টেকনিক মনে রাখবো, পদের পরে কোনো সংখ্যা থাকলে সেটা সমষ্টি, মনে করো সমষ্টি হাফ, আমরা n পদের সমষ্টি সমান হাফ লিখতে পারি। এভাবে পদের পর থাকলে সমান চিহ্ন দিয়ে লিখলে আমাদের একটু ইজি হয়ে যাবে অঙ্কটা করতে। n তম পদ সমান হাফ। তো n তম পদের ফর্মুলা a r n মাইনাস 1। তো এই যে এগুলা ফর্মুলা লিখছি, a r n মাইনাস 1 সমান হাফ, এর মান কত, এই যে 128 ইন্টু আর এর মান কত, হাফ, যে আর মান এখানে কত বের করছে, হাফ, n মাইনাস 1 সমান হাফ। দেখো এখন আমাকে n বের করতে হবে, তাহলে আমি n রিলেটেডটা রাখবি, যে হাফ n মাইনাস 1, 128 এটা তো আমার এক্সট্রা, এটাকে আমি পাশে ট্রান্সফার করে দিলাম, আমার এদিকে n, n বের করতে আমার জন্য একটু সুবিধা হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম এটা ভাগ গুণ আকারে, পাশে গুণের সম্পর্কিত দেখো, গুণ আকার আছে, পাশে ভাগ আকারে হয়ে যাবে। হাফ এটা যেভাবে সেভাবে রাখলাম, হাফ ভাগ কি করছি গুণ, আর সিঙ্গেল সংখ্যা থাকলে মনে মনে উপরে আছে, তাহলে উপরে ভাগটা যখন গুণ করবো উল্টে যাবে, 128 উপরে ছিল এখন যাবে নিচে, আবার নিচে মনে মনে একটা 1 ছিল, 1টা গেলে করতে উপরে। তো হাফ n মাইনাস 1 লিখছি, এই যে এবার লিখছি, এটা যেভাবে সেভাবে লিখছি, এবার গুণ করবে 1 1 1, 128 গুণ 2 দাও 256 আসবে, আবার এটা যেভাবে সেভাবে রাখছি। এখন দেখো, এখন কথা হচ্ছে আমাকে n যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমি যে সেই অংশের আঘাত চিন্তা করবো, তাহলে এটা তো আমার এক্সট্রা, এখন এটাকে আমি আউট করবো। এখানে যে মনে করো হাফ আছে, আমি হাফ লিখছি আজকে, যদি 1/3 থাকতো 1/3, এটা আমি অনেক করবো, সো একই স্টারে হাফ হাফ এটা লিখছি না, হাফ। ওয়ান উপর যে কোনো পাওয়ার দিলে কিন্তু ওয়ানটা মিলে, আমি মিলে তো 256। তো তোমরা 2 উপর 5 দিবা, 6 দিবা, 7 দিবা, দেখবে মিলবে না, 2 উপরে দিলে 256 মিলে গেছে, 2 লিখবে এখানে, হ্যাঁ, তাহলে এখান থেকে লিখে দিবা, হয়ে যাচ্ছে। শুধু তোমার পাওয়ারটা একটু ক্যালকুলেট করে নিয়ে আসবে আর কি। এরপর এই যে সমান চিহ্ন দুই পাশে দুই দেখতে একই, কাটাকাটি করছি, n মাইনাস 1 সমান কত, n মাইনাস 1 ইকুয়াল 8। যেহেতু n বের করতে হবে, n কে রাখলাম, এদিকে মাইনাস 1 এই পাশে গেলে প্লাস 1, n সমান 9, n সমান কত 9। এখন সেটা দেখা যাচ্ছে কিনা একটু দেখিও।